হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সানডে ক্লাসিক্যালে আজ আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। আমি তপন। সানডে ক্লাসিক্যালে আজ আপনারা শুনবেন অ্যালগার্নন ব্ল্যাকউডের কাহিনী অবলম্বনে প্রখ্যাত লেখক অনির্বাণ ভট্টাচার্যের কলমে একটি হাড় হিম করা ভূতের গল্প, সুটকেসে বন্দি আত্মা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিতম, মঞ্জুরি, হিমাদ্রি ও আমি তপন। বন্ধুরা, আপনারা যারা আমাদের এই চ্যানেলে আজ নতুন এসেছেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তাহলে আর দেরি না করে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প, সুটকেসে বন্দি আত্মা। আঁধার রাত, নিকশ কালো আকাশের বুক চিরে মুহুর্মুহ বজ্রপাত হচ্ছে। বৃষ্টির বড় বড় ফোঁটায় আক্রান্ত হচ্ছে চরাচর। রাতের নিস্তব্ধতা খান খান করে বয়ে চলেছে অকাল ঝড় বাদল। বিদ্যুৎ তরঙ্গের সাথে সেসব যেন পাল্লা দিয়ে প্রলয় শুরু করেছে। মানুষজন তো দূরস্থ, নিশাচর প্রাণীরা পর্যন্ত আজ নিজের নিজের ডেরা থেকে বেরোয়নি। এমন দুর্যোগপূর্ণ রাতে কেই বা বিপদ মাথায় করে পথে নামবে। আর এমন বাদলা রাতে বারাসাতের এই বাগান বাড়িতে নেমে এসেছে আর এক দুর্যোগ। আসলে মানুষ যখন মারণ খেলায় মেতে ওঠে তখন সে প্রকৃতির প্রলয়কেও হার মানাতে দ্বিধা করে না। জগন্নাথ ধীরে ধীরে বউয়ের দিকে এগোচ্ছিল। তার চোখ মুখ রাগে লাল হয়ে আছে। উত্তেজনায় তার ঠোঁটটা তীর তীর করে কাঁপছে। চাপা ফ্যাঁস ফেঁসে গলায় সে বলল, তোমার খুব বার বেড়েছে না? তুমি জগন্নাথ তালুকদারের কাছে বাধা দাও, এত সাহস হয়েছে? এই জন্য বলে মেয়ে ছেলেদের ঘরের বাইরে বেরোতে দিতে নেই। চৌকাঠের বাইরে পা রেখেছ কি ডানা গজিয়েছে? জগন্নাথের বউ ছন্দা বরের এই উগ্র মূর্তি প্রথম দেখছে না। সে জানে রাগ উঠলে ওর বর শয়তানকেও লজ্জায় ফেলে দিতে পারে। সেই মুহূর্তে লোকটা করতে পারে না হেন কাজ নেই। তাই সে পিছোতে পিছোতে কাঁপা গলায় জবাব দিল, দেখো, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, আর এগোবে না বলে দিলাম। বাড়িতে বউ রেখে বাইরে অন্য মহিলা নিয়ে ফুর্তি করা, কালই আমি থানায় যাব, গিয়ে বলবো আমার বরটা একটা লম্পট। জগন্নাথ আঙুল তুলে হুঁশিয়ারি দিল, সাবধান করে দিচ্ছি ছন্দা, বাড়াবাড়ি করো না কিন্তু একদম। এমনিতেই তুমি আজ যে কাণ্ডটা ঘটিয়েছ তাতে বন্ধু বান্ধবদের সামনে মুখ দেখাতে পারবো না আমি। এর চেয়ে বেশি বাড়াবাড়ি করলে কিন্তু। কি করবে? কি করবে? কি করবে? মারবে তো? মারো, মারো না, মারো। গায়ে হাত তোলা ছাড়া আর কি বা শিখেছো তুমি? বন্ধু বান্ধবদের কাছে মুখ দেখাতে পারবে না। ঝাঁটা মারি আমার মুখে। বাড়িতে বউ থাকতে বাইরে অন্য মহিলার সাথে ফষ্টি নষ্টি করার সময় মনে থাকে না সিংহ পুরুষ এসেছে একেবারে। গর্জে ওঠে ছন্দা। আবার আবার ওই কথা তুললে? বলছি না চুপ করো। ভদ্রভাবে কথা বললে কানে যায় না? না ভদ্রলোক? ভদ্রলোক? কে ভদ্রলোক? কে কে? তুমি? তুমি ভদ্রলোক? কথাগুলো বলেই খিলখিলিয়ে হেসে ওঠে ছন্দা। ব্যঙ্গাত্মক হাসির রেস থামতে না থামতেই সে আবার বলল, ভদ্রলোকেরা বুঝি আজকাল বাড়িতে বউ পুষে বাইরে ছুকছুক করতে যায়? জগন্নাথ পাশের টেবিলে একটা চাপড় মেরে বলল, চুপ কর বলছি, একদম চুপ করে যা। তুই কিন্তু আজ একটা কাণ্ড ঘটিয়ে ছাড়বি বুঝতে পারছি। আমার মাথায় আগুন চেপে যাচ্ছে কিন্তু আর সামলাতে পারছি না বলে দিলাম। বিয়ের পর থেকে মাথায় আগুন চাপানো ছাড়া আর কি করেছোটা কি তুমি? হ্যাঁ, না ঠিক করে চাকরি করেছো, না ব্যবসায় মন দিয়েছো, না সংসার সামলেছো। এত বছর তো একটা বাচ্চাও পেদা করতে পারলে না। আমার মুখ খুলিও না, আমার মুখ খুলিও না বলছি। তোমারই অমন বরের মুখে। এ কথা বলেই থুথু করে মেঝেতে থুথু ছেটায় ছন্দা। এবার আর রাগ সামলাতে পারে না জগন্নাথ। টেবিলের উপর দাঁড় করানো চীনামাটির ফুলদানিটা তুলে নিয়ে ছুঁড়ে দেয় ছন্দার মাথা লক্ষ্য করে। চিৎকার করে বলে ওঠে, চুপ শালি! ভারী ফুলদানিটা গিয়ে ওর বউয়ের মাথায় সজোরে আঘাত করে। বাইরে কড়কড় করে মেঘ ডেকে ওঠে।
একটা মর্মভেদী চিৎকার ছেড়ে মেঝেতে গড়িয়ে পড়ে ছন্দা। মুহূর্তের মধ্যে শ্বেত পাথরের মেঝেটা কালচে রক্তের স্রোতে রাঙা হয়ে ওঠে। ঝড়ের বেগ বাড়ছে। কাঁচের জালনা ভেদ করে সেই বৃষ্টি এবং ঝড়ের শব্দ ঢুকে আসছে ঘরের ভেতরে। ছন্দার নিথর দেহের সামনে হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে জগন্নাথ। ঘটনার আকস্মিকতায় তার দুই হাত থর থর করে কাঁপছে। হুজুর, আমার মক্কেল শ্রী জগন্নাথ তালুকদার মানসিক ভারসাম্যহীন। নিহত ছন্দাদেবীর মৃত্যু যে ওর হাতেই হয়েছে তা নিয়ে আমরা কোনো দ্বিমত পোষণ করছি না, তবে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি কখন যে কি করছেন তা তিনি নিজেই জানেন না। ফলে তার হাতে যে এত বড় অপরাধ সংঘটিত হয়েছে তা বোঝার বোধ ওর নেই। ভরা আদালতে বিচারপতির সামনে দাঁড়িয়ে এক নিঃশ্বাসে কথাগুলো বলল জনার্দন। ওর পুরো নাম অ্যাডভোকেট জনার্দন ধারা। বিখ্যাত ব্যারিস্টার অরণ্যকান্তি সোমের জুনিয়র হিসেবে হাইকোর্টে প্র্যাকটিস করে সে। মামলাটা অবশ্য ব্যারিস্টার অরণ্যকান্তির, তবে তিনি অন্য কাজে ব্যস্ত থাকায় নিজের সবচেয়ে নির্ভরযোগ্য জুনিয়র জনার্দনকেই আদালতে জগন্নাথের হয়ে সওয়াল জবাব করার কথা বলেছেন তিনি। ব্যারিস্টার সাহেব ব্যস্ত মানুষ। আগামী বিধানসভা ভোটে বর্তমান ক্ষমতাসীন দলের হয়ে ক্যান্ডিডেট হচ্ছেন তিনি। মাসখানেক বাদেই ভোট, তাই সেই কাজে তিনি পেশাগত কাজকারবার প্রায় কিছুই করতে পারছেন না। সবটাই জুনিয়রদের দিয়েই চালাতে হচ্ছে। যদিও জনার্দন ধারা তার সবচেয়ে পুরনো এবং নির্ভরযোগ্য জুনিয়র, তবু এই মামলাটা কিভাবে জিততে হবে সে বিষয়ে তিনি আগে থেকেই ওকে সবটা বলে রেখেছিলেন। অ্যাডভোকেট জনার্দন ধারার বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে বিচারপতি একবার কাঠগড়ায় দাঁড়ানো লোকটার দিকে দেখলেন। এক মাথা উস্কো হুস্কো চুল, মুখে কাঁচা পাকা দাড়ির জঙ্গল, চোখের তলায় কালি। লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মাথার চুলের উকুন বেছে সেটাকে মুখে পড়ছে। দক্ষ বিচারপতি মনে মনে ভাবলেন, সত্যি লোকটার মাথা ঠিক নেই। কোনো সুস্থ মানুষের এহেন চেহারা হতেই পারে না। তিনি খসখস করে নোট নিলেন। তারপর সরকারি উকিলের দিকে তাকিয়ে বললেন, মাননীয় প্রসিকিউটর সাহেব কি বলছেন? সরকারি উকিল উঠে দাঁড়িয়ে বললেন, মাননীয় বিচারপতি, আমার বিরোধী পক্ষের আইনজীবী সম্পূর্ণ বানিয়ে কথা বলছেন। অভিযুক্ত জগন্নাথ তালুকদার তার বন্ধুর স্ত্রীর সাথে পরকীয়ায় লিপ্ত ছিলেন। একাধিক প্রত্যক্ষদর্শী রয়েছেন যারা এই বিষয়ে সাক্ষী দিতে পারেন। ঘটনার দিন মাঝরাতে ওকে নিজের বাড়ি থেকে পালাতে দেখা গেছিল। ওর বারাসাতের বাড়ির পাশের এক প্রতিবেশী ঝড় বৃষ্টিতে জানলা বন্ধ করতে উঠে দেখেন যে অভিযুক্ত জগন্নাথবাবু ছাতা মাথায় দিয়ে অত রাতে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। হুজুর, আমার একটাই ছোট্ট প্রশ্ন আছে। যদি সত্যিই অভিযুক্তর মানসিক ভারসাম্য ঠিক না থাকে, তবে উনি অত রাতে বাড়ি থেকে পালাতে গেলেন কেন? আদালত চত্বরে জোর ফিসফিস শুরু হলো। লোকজন বলা বলি করতে শুরু করলো, এই ব্যারিস্টার অরণ্যকান্তি এবার নির্ঘাত হারবেন। এই জুনিয়র অ্যাডভোকেট তো ওর সম্মান বাঁচতে পারবে বলে মনে হচ্ছে না। জনার্দন একবার আর চোখে লোকটাকে দেখে নিয়ে বলল, মাননীয় বিচারপতি, আমার মক্কেল জগন্নাথবাবু অত রাতে বাড়ি থেকে পালাননি। উনি নিজেই পরিস্থিতি বুঝতে পেরে লোক ডাকতে গিয়েছিলেন যাতে তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া যায়। আর তাছাড়া আমাদের কাছে ডাক্তারের রিপোর্ট আছে, যেটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে ঠান্ডা মাথায় খুন করা ওর পক্ষে অসম্ভব। সাইকিয়াট্রিস্টের মতে উনি বাইপোলার ডিসঅর্ডারের রোগী। হুজুর, যদি ঠান্ডা মাথার খুনি নাই হবে, তবে কেউ তার স্ত্রীকে খুন করে কেটে 36 টুকরো করে কি করে? শুধু তাই নয় হুজুর, জগন্নাথ তালুকদার নিজের স্ত্রীকে এমন নৃশংস হত্যা করে কেটে টুকরো টুকরো করে তারপর একটা সুটকেসে ঢুকিয়ে রেখেছিল। সরকারি পক্ষের উকিল চিৎকার করে কথাগুলো বলতে থাকে। জনার্দন বিচারকের দিকে কয়েক কদম এগিয়ে গিয়ে বলল, তবেই বুঝুন হুজুর, সাধারণত খুন করলে অপরাধী সেই ঘটনাস্থল থেকে যত দ্রুত সম্ভব পালানোর চেষ্টা করে, কিংবা পাড়া প্রতিবেশী ও তদন্তকারী সংস্থাকে বোঝানোর চেষ্টা করে যে সে আকস্মিকভাবে লাশটা দেখে ফেলেছে।
সুটকেসে ঢুকিয়ে রাখা, তাও আবার কেটে টুকরো টুকরো করে, এটা কি কোনো সুস্থ মাথার কাজ বলে মনে হয় হুজুর? বিচারপতি আবার একবার কাঠগড়ায় দাঁড়ানো জগন্নাথ তালুকদারের দিকে দেখে নিলেন। তার চোখে মুখে দ্বিধার ছাপ স্পষ্ট। লোকটা পাগল না শয়তান তা নিয়ে সম্ভবত দোলাচলে ভুগছেন বিচারক সাহেব। আরো বেশ কিছুক্ষণ সওয়াল জবাব চলল। অবশেষে বিচারক নিজের রায় দিলেন। বাদী ও বিবাদী পক্ষের উকিলদের সাক্ষ্য প্রমাণ দেখে এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে অভিযুক্ত জগন্নাথ তালুকদার মানসিক ভারসাম্যহীন। নিরপেক্ষ সরকারি ডাক্তারের রিপোর্ট এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য প্রমাণ থেকে তা স্পষ্ট হয়ে যাচ্ছে। যদিও তিনি যে অপরাধ করেছেন তা স্রেফ খুন নয়, নিষ্ঠুর, নৃশংস এবং নারকীয়। মানসিক বৈকল্য থেকে এমন ধরনের কাণ্ড তিনি ঘটিয়ে ফেলেছেন বলেই মনে করে এই আদালত। অতএব সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত অভিযুক্ত জগন্নাথ তালুকদারকে চিকিৎসার জন্য কোনো সরকারি মানসিক হাসপাতালে পাঠানোর নির্দেশ দিচ্ছে। অভিযুক্ত সুস্থ হলে তারপর এই আদালত ভেবে দেখবে যে তাকে কোন সাজায় দণ্ডিত করা যায়। আজকের মতো আদালতের কার্যক্রম মুলতবি করা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড। বিচারকের রায় শুনতে শুনতে উঠে দাঁড়িয়েছিল জনার্দন। এবার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের চেয়ারে ধপ করে বসে পড়ল সে। দুজন কনস্টেবল জগন্নাথ তালুকদারের দুই হাত ধরে তাকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে। জনার্দন লক্ষ্য করল ওর পাশ দিয়ে যাওয়ার সময় লোকটা কয়েক সেকেন্ডের জন্য একবার তাকে দেখে নিল। লোকটার চোখ দুটো ধূর্ত হাসিতে ভরা। আপাতত সাজা পাওয়ার আর কোনো ভয় নেই তার। সম্ভবত অ্যাডভোকেট জনার্দন এবং তার সিনিয়র অরণ্যকান্তির বুদ্ধির ধার দেখে শিহরিত হয়ে উঠেছে জগন্নাথ। কনস্টেবল দুজন তাকে ঠেলতে ঠেলতে আদালত কক্ষের বাইরে নিয়ে গেল। সরকারি পক্ষের উকিল ও মামলা শুনতে আসা উকিলরা একে একে জনার্দনের সাথে করমর্দন করে গেল। একটা প্রায় হেরে যাওয়া কেস এইভাবে প্রায় জেতার দিকে ঠেলে নিয়ে যাওয়ায় সকলেই ওর প্রশংসায় পঞ্চমুখ। জগন্নাথ তালুকদারকে অসুস্থ সাজিয়ে আপাতত মামলা মুলতবি করে দেওয়ার বুদ্ধি সিনিয়র অরণ্যকান্তের হলেও এই পাগলা সাজানো এবং এইভাবে একটা কঠিন মামলাকে টেনে নিয়ে যাওয়া নেহাত ছেলে খেলা নয়। এর জন্য জনার্দনের যথেষ্ট প্রশংসা প্রাপ্য। অবশ্য ক্রিমিনাল লয়ার হিসেবে এটাই তার প্রথম একক কেস। এর আগে সে যতবারই কোনো মামলায় হাজির হয়েছে ততবারই তা ওর সিনিয়রের বদলি হিসেবে। কোনো একদিন অরণ্যকান্তে আসতে না পারলে তার জায়গায় এসে হাজিরা দিত সে। কিন্তু এবার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। ব্যারিস্টার সাহেব ওর কাঁধেই পুরো মামলার দায়ভার তুলে দিয়েছিলেন। হার জিত যাই হতো তাই হাসি মুখে গ্রহণ করতে হতো ওকে। দিনের শেষে আপাতত বিজয়ের হাসি মুখে নিয়েই আদালত চত্বর ছেড়ে বেরোতে পারবে সে। কিন্তু অদ্ভুতভাবে এই জয় তাকে সেই অর্থে আনন্দ দিতে পারছে না। একজন নিষ্ঠুর খুনিকে শাস্তির হাত থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য সে পয়সা নিচ্ছে, এতেই কি ওর বিবেক দংশন হচ্ছে? কিন্তু এটা তো তার পেশা। যেমন একজন কসাই মুরগি ছাগল না কাটলে আমরা খেতে পাবো না, কিংবা একজন চাষি নিষ্ঠুরভাবে গাছের ফল ছিঁড়ে না দিলে আমাদের পেট ভরবে না, অথবা একজন জল্লাদ ফাঁসির রশিতে টান না দিলে একজন অপরাধী সাজা পাবে না। ঠিক তেমনি নিজের পেশার কারণেই আজ জনার্দন জগন্নাথের মতন একজন ঠান্ডা মাথার খুনিকে আদালত থেকে বিনা সাজায় বের করে এনেছে। এতে তার বিবেক দংশন হওয়ার তো বিশেষ কারণ নেই। পুলিশের প্রিজন ভ্যান অপরাধীকে তুলে নিয়ে কোর্ট চত্বর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। গাড়ির জাল লাগানো জালনা দিয়ে আপাতত পাগল সাজা জগন্নাথ তালুকদারের মুখটা দেখা যাচ্ছে। সেই মুখে একটা ক্রূর হাসি ঝুলে আছে। শেষ বিকেলের আলোয় জনার্দন সেই বিশ্রী হাসিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে সামনের চা দোকানিকে বলল, ভাই একটা চা দেখি। ব্যারিস্টার অরণ্যকান্তির চেম্বারের পাশে নিজের বাইকটা দাঁড় করিয়েই জনার্দন বুঝতে পারল চেম্বারে বেশ ভিড় হয়ে রয়েছে। তবে তার কতটা মক্কেলদের ঠেলাঠেলি
আর কতটা রাজনৈতিক নেতাকর্মীদের সমাগম তা বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। রিসেপশনের মেয়েটির দিকে ইশারা করতেই সে ইন্টারকমে তার স্যারের কাছে খবর পাঠালো। তারপর ইশারায় ওকে বসতে বলে নিজের কাজে মনোনিবেশ করল মেয়েটি। অরণ্যকান্তির চেম্বারটি বেশ সুদৃশ্য। কলকাতার বিখ্যাত ইন্টেরিয়ার ডেকোরেটর দিয়ে কায়দা করে সাজানো হয়েছে জায়গাটাকে। বাইরের বসার জায়গাটিও শীততাপ নিয়ন্ত্রিত। নানান রকমের বাহারি ইনডোর প্লান্ট এবং সুদৃশ্য তৈলচিত্র দিয়ে জায়গাটা সাজানো। দেয়াল ঘেঁষে বেতের সোফায় অপেক্ষমান ব্যক্তিদের বসার ব্যবস্থা। সেখানে শরীরটা এলিয়ে দিয়ে পকেট থেকে মোবাইলটা বার করলো জনার্দন। কয়েকটা মেল চেক করে নিয়ে একবার ঘষা কাচের দরজার দিকে উঁকি দিয়ে দেখল সে। দরজার ওপারে বেশ কিছু অবয়বের নড়াচড়া লক্ষ্য করা গেল, কিন্তু তারা যে কতক্ষণে ওই ঘর থেকে বেরোবে তার কোনো ঠিক নেই। মুখে একটা চুপ করে শব্দ করে বিরক্তি প্রকাশ করল সে। তারপর মোবাইলের স্ক্রিনে ক্যান্ডি ক্রাশ খেলতে শুরু করলো। এই গেমটা বরাবর ওর খেলতে খুব ভালো লাগে। ছোটবেলাতেও জনার্দন ভিডিও গেম খেলতে ভীষণ পছন্দ করত, কিন্তু গ্রামের বাড়িতে ওসব আধুনিক খেলনা দুষ্প্রাপ্য ছিল। বড় হয়ে কাজের সন্ধানে কলকাতায় এসে যখন প্রথম এই স্মার্টফোনটা কেনে তখন থেকে এই গেমটা ওর ভীষণ প্রিয়। সুযোগ পেলেই কয়েকদিন খেলে নিতে ভোলে না সে। কি সুন্দর রং বেরঙের চাকতি সাজানো রয়েছে গোটা স্ক্রিন জুড়ে। একই রঙের এবং আকৃতির চাকতি পরপর মিলাতে পারলেই কেল্লাফাতে। খেলতে খেলতে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ে সে। এতদিনে প্রায় 800 লেভেল পার করে ফেলেছে জনার্দন। তবুও এই খেলার নেশা কিছুতেই কমাতে পারে না ও। হঠাৎ অরণ্যকান্তের চেম্বারের দরজা খুলে ভেতরের লোকজন বাইরে বেরিয়ে এলেন। চেহারা এবং সাজ পোশাক দেখেই বোঝা যায় যে এরা বর্তমান শাসক গোষ্ঠীর নেতাকর্মী। এই এক ঝামেলা হয়েছে। ব্যারিস্টার সাহেব রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকেই ওর চেম্বারে এবং বাড়িতে এ জাতীয় লোকজনের ঘন ঘন আসা যাওয়া শুরু হয়েছে। আর একবার এই দলীয় লোকজন এসে জুটলে কতক্ষণে যে তারা রণে ভঙ্গ দেবে তার কোনো ঠিকানা থাকে না। জনার্দন মনে মনে এই ভয়টাই পাচ্ছিল। তবে ওর আশঙ্কা সত্যি হলো না। বেশ তাড়াতাড়ি লোকগুলো বিদায় নিয়েছে। গেম বন্ধ করে মোবাইলটা পকেটে চালান করে দিল সে। তারপর কাঁধের ব্যাগটা তুলে নিয়ে দরজায় দুটো টোকা মেরে মাথা গলিয়ে বলল, স্যার আসবো? অরণ্যকান্তি মোবাইলে কি একটা দেখছিলেন। মাথা তুলে ওর মুখটা দেখেই হা হা করে হেসে উঠলেন। আরে আসবে মানে নিশ্চয়ই আসবে, আজ তো তোমারই দিন হে ধারা, এসো এসো। সিনিয়রের কাছে এমন প্রশংসার সম্ভাষণ পেয়ে একগাল হাসতে হাসতে চেম্বারের ভেতরে ঢুকলো জনার্দন। আরে দাঁড়িয়ে রইলে কেন, বসো বসো। একথা বলে সামনের চেয়ার দেখিয়ে দিলেন অরণ্যকান্তি। তারপর বললেন, তারপর বলো, এত বড় কেস জিতে এখন কেমন লাগছে? জনার্দন ধারা মাথা চুলকে বলল, স্যার জিতলাম আর কই, মক্কেল বেকসুর খালাস তো পেল না, সেটা পেলে না হয়। ওকে মাঝপথে থামিয়ে দিয়ে ব্যারিস্টার সাহেব বললেন, শোনো জনার্দন, আমাদের প্রফেশনে সবসময় ম্যাচ জেতাটাই আসল জিত হয় না। কখনো কখনো অবস্থা বুঝে ম্যাচ ড্র করাটাও জেতা বলেই ধরে নিতে হয়। বিশেষ বিশেষ সময় সেই ড্র ম্যাচটাই জেতার সমকক্ষ বলে গণ্য হয়। আর এই কেসটা তুমি যেভাবে সামলালে তাতে তোমার প্রশংসা প্রাপ্য। আমি আর কি করলাম স্যার, সবটাই তো আপনি বুঝিয়ে দিলেন। নিজেকে আন্ডার এস্টিমেট করো না তো। আমি পথ দেখিয়েছি, কিন্তু সেই পথে চলেছ তো তুমি। তোমাকে কেস জেতার বুদ্ধি জুগিয়েছি ঠিকই, তাই বলে তোমার হয়ে কেসটা তো আর আমি লড়ে দিয়ে আসিনি। শুধু শুধু আমাকে ক্রেডিট দিচ্ছ কেন ভাই? বিনয় ভালো, কিন্তু বেশি বিনয় ভালো নয়। হ্যাঁ, যাকে চা খাবে তো? জনার্দন তাড়াতাড়ি উঠে বলল, না না স্যার, আজ আর ওসব খাবো না, আমার এবার বেরোতে হবে, না হলে রাতের ট্রেনটা। অরণ্যকান্তির কি যেন একটা মনে পড়ে গেছে। এমনভাবে তিনি বলে উঠলেন, ও হো, তুমি তো আজকে দেশের বাড়ি যাচ্ছ তাই না? হ্যাঁ স্যার। বেশ বেশ, ঘুরে এসো। আসলে এইসব রাজনীতির কথা এমনভাবে মাথা ঘেঁটে রয়েছে না, এর থেকে জটিল কেস অনেক সরল, বুঝলে? বলতে বলতে মানিব্যাগ থেকে বেশ কয়েকটা 500 টাকার নোট বের করে এগিয়ে দিয়ে ব্যারিস্টার সাহেব বললেন, এটা রাখো, বাকিটা তুমি ঘুরে এলে বুঝে নেবো খন। জনার্দন হাত বাড়িয়ে টাকাটা নিয়ে পকেটে ঢোকাতে ঢোকাতে একটু ইতস্তত করে বলল, স্যার, আরেকটা জিনিস চাইবো, যদি কিছু মনে না করেন।
অরণ্যকান্তি হেসে বললেন, আরে বলো না, এত কিন্তু কিন্তু করছো কেন? তুমি কি এই চেম্বারে নতুন নাকি? বলে ফেলো ঝটপট, এত হেজিটেট করো না। স্যার, আপনি আপনার ওই স্যুটকেসটা আমায় দেবেন বলেছিলেন। যদি কিছু মনে না করেন তবে ওটা আজকে দেবেন স্যার। আসলে বাড়ি সবার জন্য কিছু কিছু জিনিস কিনে নিয়ে যাচ্ছি। আমার কাছে যে স্যুটকেসটা আছে ওতে এত কিছু ধরবে না, তাই আর কি। কথাগুলো বলে হাত কসলাতে লাগলো জনার্দন ধারা। অরণ্যকান্তি হো হো করে হেসে উঠে বললেন, আরে এই ব্যাপার, এটা বলতে এত হেজিটেশন? তুমি মাইরি ভুল প্রফেশন চুজ করেছো হে। উকিল হয়ে এত ইতস্তত বোধ করতে কাউকে এই প্রথম দেখলাম। যাকে, তুমি বাড়ি যাও, আমি আমার বাড়িতে ফোন করে দিচ্ছি। আমার বাড়ির ওই কাজের ছেলেটা সুব্রত গিয়ে তোমার বাড়িতে সুটকেসটা দিয়ে আসছে। তোমার ট্রেন কটায়? আগে স্যার শিয়ালদা থেকে 12টায় ছাড়বে। আমি মোটামুটি ওই 10টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যাব। বেশ, তার আগেই দিয়ে আসবে খন। অরণ্যকান্তি লক্ষ্য করলেন কথা বলতে বলতে জনার্দন কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়ছে। ব্যাপারটা তিনি অনেকক্ষণ ধরেই খেয়াল করছেন। এবার থাকতে না পেরে বললেন, কি ব্যাপার বলো তো? একটা এত বড় কেস জিতলে দেশের বাড়ি যাচ্ছ এতদিন পরে, তাও এত অন্যমনস্ক হয়ে পড়ছো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? জনার্দন মাথা নেড়ে বলল, না স্যার, তেমন কিছু না। আসলে স্যার, জীবনে প্রথমবার কোনো অপরাধীকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বের করে আনলাম। মনের মধ্যে একটা কাঁটা যেন ক্রমশ খচখচ করে চলেছে। অরণ্যকান্তি মৃদু হাসলেন, বললেন, ব্যাপারটাকে ওভাবে দেখো না জনার্দন, এটাই তো আমাদের কাজ। কোনো মালি যদি বলে যে আমি গাছের ফুল ছিঁড়ব না, তবে কি তার পেটের ভাত জোগাড় হবে? সেসব আমি জানি স্যার, নিজের মনকে অনেক করে বোঝানোরও চেষ্টা করেছি। আসলে একটা বেনিফিট অফ ডাউট থাকলে মনটা হয়তো এতটা খচখচ করতো না। কিন্তু যেখানে জানি লোকটা একটা কি? লোকটা একটা কি? খুনি, তাই তো? ব্যারিস্টার সাহেব বললেন, এরকম ভাবে ভাবছো না কেন? ধরো যদি বিষয়টা এতটাই খারাপ হতো, তবে কি ভারতীয় সংবিধানে অপরাধীদের জন্য লড়ার কেউ থাকতো? আইন যখন প্রভিশন দিচ্ছে, তখন সেই কাজ আমি বা তুমি না হলে অন্য কেউ করবে। এটা নিয়ে এত ভেবো না। জনার্দন বেশ কিছুক্ষণ চুপ করে ভাবল। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যতবার মনে পড়ছে যে লোকটা স্যার নিজের বউকে খুনই করেনি, বরং তাকে কেটে কুচি কুচি করেছে, কি ততবার মনটা তেতো হয়ে উঠছে স্যার। ব্যারিস্টার সাহেব নিজের চেয়ার ছেড়ে উঠে টেবিলে রাখা সিগারেটের প্যাকেট থেকে নিজে একটা নিয়ে আর একটা ওর দিকে বাড়িয়ে দেন। জনার্দন হাত তুলে আপত্তি জানালো। তিনি বলেন, আরে নাও নাও। তারপর সিগারেট হাতে চেম্বারের ছাদে উঠে যায় দুজনে। আকাশ কালো করে আছে। আষাঢ় মাস। কিছুক্ষণ আগেও এক পশলা বৃষ্টি হয়ে গেছে, আবার বৃষ্টি হবে বলে মনে হয়। একটা জলো বাতাস জনার্দনের চোখে মুখে এসে ধাক্কা মারছে। সিগারেট ধরিয়ে ব্যারিস্টার অরণ্যকান্তি বললেন, তোমার ঠিক কোথায় চাপ লাগছে আমি বুঝতে পারছি জনার্দন, কিন্তু আমি বারবার বলছি, যার যেটা প্রফেশন তাকে সেই কাজটা করতেই হবে। মূল বিষয় হচ্ছে তুমি তোমার কাজের প্রতি সৎ কিনা, সেটাই একমাত্র বিচার্য। নীতি শিক্ষার ক্লাসে ফুল মার্কস পেয়ে কিন্তু পেট চলবে না। পেট চালাতে কাজ করতে হবে, আর তার জন্য মনটাকে শান্ত রাখতে হবে, বুঝলে? সিগারেটের টান দিতে দিতে জনার্দন বলল, সবই বুঝতে পারছি স্যার। আমি জানি আপনি যে কথাগুলো বলছেন তা শতকরা 100% সত্যি। কিন্তু দিনের শেষে আমরাও তো মানুষ স্যার। এই সমস্ত কাজকর্ম নিজের হাতে ডিল করতে গেলে মনের উপর যে কতটা চাপ পড়ে তা আমার চেয়ে আপনি তো ভালো জানেন স্যার। ওটা আমাদের প্রফেশনাল হ্যাজার্ড ভাই। মুশকিলটা হচ্ছে প্রথম কেসেই তোমাকে এত বড় একটা চাপ সইতে হলো। কি করবে বলো? ওভাবে তো টেলার মেড মামলা পাওয়া সম্ভব নয়। ধীরে ধীরে এগোতে পারলে সয়ে যেত, কিন্তু তা যখন হয়নি তখন বাস্তবটাকে মেনে নিতে হবে। প্রয়োজনে খানিকটা জোর দিয়েই। কথাগুলো বলে জনার্দনের কাঁধে একটা চাপ দিলেন অরণ্যকান্তি। তাই বলে স্যার নিজের বউকে কেউ ওভাবে কুচি কুচি করে কেটে 36 টুকরো করতে পারে? এরা মানুষ? জনার্দনের মুখ থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। অরণ্যকান্তি এবার জোর দিয়ে বললেন, ছাড়ো তো সব কথা, যাও যাও বাড়ি যাও, গোছগাছ করে বেরিয়ে পড়ো। গ্রামে গিয়ে কটা দিন বাড়ির লোকের সাথে কাটালেই দেখবে মনটা হালকা হয়ে গেছে।
তাছাড়া শহরের এইসব ইট কাঠ পাথরের জঙ্গল থেকে বেরোতে পারলে ওসব খুন খারাপির কথা আর মাথাতেই আসবে না, বুঝলে? নিচে নেমে সব গুছিয়ে নিয়ে জনার্দন বলল, স্যার, মামলা সব জিনিসপত্র এবং ডকুমেন্টস আমি ওই রিসেপশনে দিয়ে গেলাম। আজ তাহলে আসি স্যার। এসো। তা কবে ফিরছো? স্যার, ওই দিন সাতেক মতো থাকার ইচ্ছে আছে। আসলে এতদিন পর যাচ্ছি তো। তবে তেমন কোনো প্রয়োজন পড়লে ফোন করবেন, চলে আসবো না হয়। হেসে জবাব দেয় জনার্দন। তারপর ব্যারিস্টার সাহেবকে বিদায় জানিয়ে চেম্বার থেকে বেরোতে গিয়েই সে দেখে বৃষ্টি শুরু হয়েছে। ব্যাগের ভিতর থেকে ডাক ব্যাগের রেনকোট বের করে গায়ে চাপিয়ে নেয়ও। তারপর গাড়িতে চাবি ঘুরিয়ে স্টার্ট দিতেই হেডলাইটের হলদে আলোয় অজস্র বাড়িধারা তীরের ফলার মতো ঝাঁপিয়ে পড়তে শুরু করলো। কিছুক্ষণ আগেই ব্যারিস্টার সাহেবের কাজের লোক সুব্রত এসে একটা আমেরিকান টুইস্টারের কালো রঙের সুটকেস দিয়ে গেছে। সামান্য ম্যাগি বানিয়ে খেতে খেতে জানলার বাইরে বিদ্যুৎ চমকের আলোয় আলোকিত বৃষ্টি স্নাত শহরতলি দেখছিল জনার্দন। শহরের এই দিকটায় এখনও সেই অর্থে মানুষের উপদ্রব শুরু হয়নি। মল, ক্যাফেটেরিয়া এবং অন্যান্য সমস্ত রকমের শহুরে উপাদান উপস্থিত হলেও জনবসতি এখনও তেমনভাবে গায়ে গায়ে হয়ে ওঠেনি। আশেপাশে বাড়িঘরগুলো এখনও বেশ দূরে দূরে। গাছপালাগুলো এখনও হাত পা ছড়িয়ে শহরের উপকণ্ঠে গজিয়ে ওঠা এই শহরতলিতে নিজেদের রাজত্ব কায়েম করে রেখেছে। বিদ্যুতের চমকের সাথে সাথে সেই সমস্ত গাছের দল অন্ধকারের বুক চিরে আত্মপ্রকাশ করেই আবার গা ঢাকা দিচ্ছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরে। সেই বৃষ্টিতে গাছগুলো ভিজে ঝুপ্পুস হয়ে রয়েছে। বাতাসের বেগে এদিক ওদিক মাথা দোলাচ্ছে ডালগুলো, আর ঠান্ডা জলীয় বাতাস ফুরফুর করে ঢুকে আসছে জানলা বেয়ে। গায়ে লাগতেই কাঁটা দিয়ে উঠছে। নিজের অজান্তেই শিরশির করে উঠছে হাত পা। গরম ম্যাগি শেষ করে বাটি মেজে তাকে তুলে রাখতে রাখতে জনার্দন ভাবল, আর দেরি করা ঠিক হবে না, এবার গোছগাছ সেরে নিতে হবে। বেশি দেরি করলে আবার এই ওয়েদারে স্টেশনে পৌঁছতে দেরি হয়ে যাবে। এই ঝড় বাদলায় গাড়ি ঘোড়া ঠিক করে পাওয়াই তো মুশকিল। ব্যারিস্টার সাহেবের পাঠানো ওর ব্যবহৃত সুটকেসখানা জনার্দনের ফ্ল্যাটের বসার জায়গার এক কোণে নামিয়ে রাখা ছিল। জনার্দন শহরে এসে প্রথমে ব্যারিস্টার অরণ্যকান্তের বাড়ির কাছাকাছি একটি মেজবাড়িতে থাকত। পরে উপার্জন খানিক বাড়তে একটু হাত পা ছড়িয়ে থাকার জন্য শহরতলির এদিকটায় এসে একটা বাড়ির গোটা দোতলাটা ভাড়া নিয়ে থাকার বন্দোবস্ত করেছে। বাড়ির মালকিন সন্ধ্যা দেবী বিধবা এবং নিঃসন্তান। ওর স্বামী বেঁচে থাকতেই এই বাড়িটি বানিয়েছিলেন তিনি। স্বামীর পেনশনের টাকায় ভদ্রমহিলার দিব্যি কেটে যায়। তবে একাই এত বড় বাড়িতে থাকতে নাকি তার ভালো লাগে না, তাই ভাড়াটের খোঁজ। জনার্দন বুঝে পায় না যে এই সামান্য বাড়িতে একা থাকা কি এমন কঠিন কাজ। এসব তার কাছে শহুরে মানুষের বাতুলতা ছাড়া আর কিছুই মনে হয় না। গ্রামের কত বড় বড় বাড়িতে কত লোক একা একা কাটিয়ে দিচ্ছে, কই তাদের তো এমন মনে হয় না। সন্ধ্যাদেবী বাড়ির একতলায় থাকেন। ওর বয়স সঠিক বোঝা না গেলেও তা যে 60-এর কাছাকাছি এ নিয়ে সন্দেহের অবকাশ নেই। লম্বা বিশাল চেহারার অধিকারী নিয়েই ভদ্রমহিলা। একে বয়স বেশি, তার উপর গাঁটে ব্যথার কারণে উনি চট করে দোতলায় আসেন না। জনার্দনের সঙ্গে বিশেষ কোনো প্রয়োজন থাকলে হয় ফোন করে তাকে ডেকে নেন, অথবা সে যখন নিচে নামে তখনই সেই কাজ সেরে নেন তিনি। জনার্দন সুটকেসটা তুলে নিয়ে তার শোয়ার ঘরের বিছানায় গিয়ে রাখল। কালচে রঙের সুটকেসটার বাইরেটা বেশ শক্ত, সাধারণ কম দামি সুটকেসের মতো পলখা নয়। কোনো ছুরি বা ওই জাতীয় হাতিয়ার দিয়ে চট করে সেটাকে কেটে বা ভেঙে ফেলা সহজ হবে না। সুটকেসের চারিদিকে দুখানা চেন দিয়ে সেটা সুরক্ষিত করা আছে। একটা অটোমেটিক লক সিস্টেমও রয়েছে এতে। ব্যাগের পিছন দিকে ট্রলি হিসেবে ব্যবহার করার জন্য বিশেষ হাতলের বন্দোবস্ত রয়েছে দেখা গেল। জনার্দন মনে মনে ভাবল, এইরকমই একটা ব্যাগে করে জগন্নাথ তালুকদার তার স্ত্রীকে পাচার করার চিন্তা করেছে। না না, স্ত্রীকে বলা ভুল হলো, বলা উচিত ছিল স্ত্রীর কেটে টুকরো করা মৃতদেহ। কি নৃশংস! উফ, ভাবলে
ভাবলে গা শিরশির করে ওঠে। পরক্ষণে সে নিজেকে ধমকে ওঠে। এসব কি ভুলভাল ভাবছি আমি? কেনই বা ভাবছি? এরকম মামলা যে এর আগে কেউ কোনোদিন করেনি এমন তো নয়। তবে বিষয়টা নিয়ে এতটা ব্যতিব্যস্ত কেন হয়ে পড়ছি আমি? তা না, এসব ছাইপাশ ভেবে মাথাটা খারাপ করার কোনো মানেই হয় না। তার চেয়ে বরং জিনিসপত্রগুলো তাড়াতাড়ি গুছিয়ে নেওয়া দরকার। এই ভেবেই চেন টেনে সুটকেসের ডালাটা খুলে হাঁ করে দিল জনার্দন। সুটকেসের ভিতরে পাশাপাশি 2 ডালায় মালপত্র গুছিয়ে নেওয়ার জন্য অঢেল জায়গা রয়েছে। ও ভেবেছিল এই সুটকেসের সাথেও আরও একটা ব্যাগ নিতে হবে হয়তো, কিন্তু এখন মনে হচ্ছে সেসবের কোনো প্রয়োজন নেই। এই একটা ব্যাগেই ওর প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় সমস্ত কিছুই ধরে যাবে। এই ভেবে আলমারি খুলে প্রয়োজনীয় জিনিসপত্র নামিয়ে পিছন ফিরতেই চমকে উঠল জনার্দন। সুটকেসের ডালাটা বন্ধ হয়ে গেছে, কিন্তু এই তো এক্ষুনি সে ওটা নিজের হাতে খুলল। তবে একা সেটা বন্ধ হলো কি করে? কথাটা মাথায় আসতেই বাইরে করকর করে মেঘ ডাকলো। সেই শব্দে চমকে উঠল সে। শোয়ার ঘরে একটা জানলা বন্ধ করতে ভুলে গিয়েছিল বোধহয়। সেখান থেকে হু হু করে বৃষ্টির ছাঁট এসে ঢুকছে। কিন্তু সত্যিই কি সে সেটা বন্ধ করতে ভুলে গেছিল? এসব কি হচ্ছে কিছুই মাথায় ঢোকে না জনার্দনের। এবার সে নিজেই নিজেকে তিরস্কার করে। তো আমি বোধহয় বেশি ভেবে ফেলেছি বিষয়টা নিয়ে। সমস্ত কিছু মাথা থেকে ছেড়ে ফেলতে হবে। এতটা পথ যেতে হবে এখন। মাথার মধ্যে যদি এইসব ছাইপাশ ঘুরতে থাকে তবে সুস্থির হতে পারবো না। আগে মালপত্রগুলো গুছিয়ে নিই, তারপর চোখে মুখে একটু জল দিয়ে নেব প্রয়োজনে। এই ভেবে সুটকেসের ডালা খুলে একে একে সমস্ত জিনিস গুছিয়ে নেয় সে। প্রয়োজনীয় ঘরের বাইরের জামাকাপড়, সকলকে দেওয়ার জন্য কেনা উপহার, দাঁত মাজার ব্রাশ, কিছু প্রয়োজনীয় কাগজপত্র সব একে একে গুছিয়ে নেওয়া হলো সুটকেসের ভেতরে। তারপর সুটকেসটার ডালা বন্ধ করে চেন আটকে শোবার ঘর থেকে বেরিয়ে এলো সে। পায়ে পায়ে হেঁটে বাথরুমে গিয়ে ঢুকলো জনার্দন। বেসিনের কল খুলে হিমশীতল জল আজলা ভরে নিয়ে মুখে চোখে ছিটিয়ে দিল সে। ঠান্ডা জলের ঝাপটায় ওর স্নায়ুগুলো চনমন করে উঠল। আরও খানিকটা জল নিয়ে ঘাড়ে মাথায় ভালো করে ছিটিয়ে ভিজিয়ে নিল। ঘাড়টা গরম হয়ে উঠেছে। কানের লতিগুলোরও ওই একই অবস্থা। অতিরিক্ত ভাবতে ভাবতেই বোধহয় রক্তচাপ এদিক ওদিক হয়ে গেছে তার। বেসিনের পাশে স্টিলের হ্যাঙ্গারে ঝোলানো সবুজ রঙের টাওয়েলটা টেনে নিয়ে জলগুলো মুছতে মুছতেই হঠাৎ ওর চোখ গেল সামনের 1 হাত সমান ঝকঝকে আয়নাটার দিকে। চমকে উঠল জনার্দন। আয়নায় কার মূর্তি দেখছে সে? এ তো অ্যাডভোকেট জনার্দন ধারা নয়। তার বদলে একটা অতি পরিচিত অথচ অন্য মানুষ দাঁড়িয়ে আছে যেন। মোটা এলোমেলো ভুরু, বুড়োর মতন গোল নাক, কটা কটা চোখ, কাঁচা পাকা দাড়ি, চিনতে ভুল হলো না ওর। আয়নার উপাসে যেন স্বয়ং খুনি জগন্নাথ তালুকদার এসে দাঁড়িয়েছে। ঘটনার আকস্মিকতায় ওর হাত থেকে টাওয়েলটা ধপ করে পড়ে গেল, আর তার সাথে জড়িয়ে গিয়ে জল ভর্তি একটা ধাতব মগ শ্বেতপাথরের মেঝেয় পড়েই আর্তনাদ করে উঠল। বৃষ্টির শব্দ ছাপিয়ে সেই শব্দে প্রায় জনহীন বাড়ির দোতলাটা গমগম করে উঠল। সেই ধাতব শব্দে মগের দিকে তাকিয়ে পরক্ষণেই আবার আয়নার দিকে তাকালো জনার্দন। কিন্তু এ কি? কোথায় গেল সেই জগন্নাথ তালুকদার? আয়নার ওপাশে তো তার নিজের প্রতিবিম্বই দেখতে পাচ্ছে সে। চোখ দুটো ভালো করে কষলে নিয়ে আয়নার দিকে আবার তাকালো অ্যাডভোকেট ধারা। না, কোনো ভুল নেই। বাড়ি পড়ার গোল গলার স্যান্ডো গেঞ্জি আর পাজামা পরে অদ্ভুত চোখে আয়নার ওপাশ থেকে সে নিজেই নিজের দিকে তাকিয়ে আছে। মাথা নাড়তে নাড়তে বাথরুম থেকে বেরিয়ে এলো জনার্দন। নিজের স্নায়ুর উপর ভরসা রাখতে পারছে না সে। তার কি শরীরটা খারাপ লাগছে? দেওয়ালে টাঙানো বড় ঘড়িটার দিকে একবার দেখে নিল সে। প্রায় 8টা বাজে। এবার রেডি হয়ে বের হওয়া দরকার। জনার্দন মনে মনে বলল, একটা কড়া করে কফি খেয়ে নিলে বোধ হয় নাকটা চাঙ্গা হতো। এই বলে ইন্ডাকশন ওভেনটা জ্বালিয়ে তাতে কড়া করে 1 কাপ কালো কফি বানিয়ে শোবার ঘরে আসতেই আরেকটা ধাক্কা খেল। সুটকেসের ডালাটা এবার যেন একা একাই খুলে গেছে। কিন্তু তার স্পষ্ট মনে আছে সে নিজের হাতে সবকিছু ভরে সুটকেসের ডালা বন্ধ করে চেন টেনে দিয়ে গেছিল। তবে ওটা একা একা খুলল কি করে?
এবার একটু ভয় লাগতে শুরু করেছে ওর। এক পা দু পা করে খাটের এদিকে ওদিক গেল জনার্দন। সেখানে হা করে পড়ে আছে সুটকেসটা। ভিতরে গোছানো মালপত্র কি যেন ঘেঁটে দিয়ে গেছে। কয়েক কদম এগোতে না এগোতেই হঠাৎ তার মনে হলো সুটকেসের আড়াল থেকে একটা লালচে হাত যেন সরে গেল। সেটা দেখেই থমকে দাঁড়িয়ে পড়ল সে। আর ঠিক এমন সময় হঠাৎ সশব্দে বন্ধ জানলার পাল্লাটা দড়াম করে খুলে গেল। শো শো শব্দে হাওয়া এবং বৃষ্টির ছাঁট ঢুকে আসতে শুরু করেছে ঘরে। বাইরে ঝড় উঠেছে, সারা আকাশ যেন আজ রাতেই গলে পড়বে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো যে জানলাটা কিছুক্ষণ আগেই জনার্দন ছিটকিনি দিয়ে আটকে দিয়ে গেল, সেটা হঠাৎ করে একা একা খুলল কিভাবে? আইনজীবী জনার্দন ধারার গায়ে কাঁটা দিয়ে উঠল। একাকী এই নিঃসঙ্গ বাড়িতে ওর গা ছমছম করতে শুরু করলো। বৃষ্টির ছাঁটে বিছানার চাদর, জানলার পর্দা সব ভিজে যেতে শুরু করলো। সুটকেস ফেলে রেখে সেদিকে এগিয়ে গেল জনার্দন। জানলার পাল্লা দুটো দুহাতে চেপে ধরে বন্ধ করতে গিয়েই ঘটল আর এক বিপত্তি। বিদ্যুৎ চমকের আলোয় জানলার ওপাশে অন্ধকার রাস্তাটা আলোকিত হয়ে উঠেছিল। সে চমকে গিয়ে দেখল ওই জনহীন রাস্তায় দুর্যোগের মধ্যে রাতের অন্ধকারে পাথরের মূর্তির মতো কেউ একজন দাঁড়িয়ে আছে। অবয়বটা ওর ভীষণ চেনা। আজ সকালে আদালত চত্বরে কাঠগড়ায় অবিকল সেই অবয়ব সে দেখেছে। মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মতো ভান করে এভাবেই দাঁড়িয়েছিল সেই নৃশংস লোকটা। ব্যাপারটা ঠিক দেখছে কিনা তা বোঝার জন্য কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল জনার্দন। আবার একবার বিদ্যুৎ চমকালো। এবার সে নীলচে আলোয় ওই লোকটার মুখ স্পষ্ট দেখতে পেল। না, ওর ভুল হয়নি। অবিকল সেই এক পাগলাটে হাসি, আর ওই পাগলাটে হাসির তলায় একটা ক্রুর চাহনি। ওই তো জগন্নাথ তালুকদার। কিন্তু সে এখানে এলো কি করে? তার তো এখানে আসার কথা নয়, তার তো এখন পাগলাগারোতে থাকার কথা। ভয়ে আতঙ্কে দিশেহারা হয়ে সব ফেলে শোবার ঘর থেকে দৌড়তে দৌড়তে বেরিয়ে আসে জনার্দন। বাইরে যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে তার থেকে কম দুর্যোগ তার মনের ভিতর হচ্ছে না। দুশ্চিন্তায় আর একটা অজানা আতঙ্কে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে সে ধীরে ধীরে। জনার্দনের বুকের ভেতর যেন কামারের হাঁপুড় চলছে। বসার ঘরে এসে ধপ করে সোফায় গা এলিয়ে দেয় জনার্দন। শোবার ঘরে উন্মুক্ত জানলা দিয়ে হু হু করে ঢুকে আসতে শুরু করতে থাকে ঝোড়ো হাওয়া। কিন্তু সে ঘরে গিয়ে জানলা বন্ধ করার সাহস তার আর নেই। চতুর্দিকে এত ঝড়, এত পাগলা হাওয়া, অথচ এক মুঠো বাতাসের জন্য হাঁসফাঁস করতে থাকে অ্যাডভোকেট জনার্দন ধারা। এসব কি হচ্ছে? সকালের মামলায় মনটা কি উতলা হয়ে উঠেছে, নাকি এতদিন বাদে বাড়ি যাওয়ার উত্তেজনায় স্নায়ু অতিরিক্ত চাপ নিয়ে ফেলেছে? আমি যা দেখছি তা তো বাস্তবে সম্ভব নয়। সুটকেসের ডালা খোলা বা বন্ধ হওয়া কিভাবে সম্ভব? তার জন্য তো কোনো মানুষের প্রয়োজন। আর এ বাড়িতে আমি ছাড়া আর আছেটাই বা কে? কথাটা মাথায় আসার সাথে সাথেই জনার্দন সোজা হয়ে বসল। সে মনে মনে ভাবল, তাহলে কি আমার অলক্ষ্যে এ বাড়িতে কেউ ঢুকেছে? চোর ছেচোর নয় তো? একবার গোটা বাড়িটা দেখে নেওয়া দরকার। সোফা থেকে উঠে সারা দোতলা তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলো অ্যাডভোকেট ধারা। বাথরুমের মাথায় যে বাংটা রয়েছে সেখানে, ব্যালকনিতে, সিঁড়ির ল্যান্ডিংয়ে সর্বত্র খুঁজেও কাউকে দেখতে পেল না সে। সিঁড়ির ল্যান্ডিংয়ে দেখে নিয়ে জনার্দন তখন বসার ঘরে ঢুকতে যাবে, এমন সময় একটা বিষয়ে ওর চোখ আটকে গেল। এক পাও নড়তে পারল না সে। তার মনে হলো কেউ যেন ওর পা দুটোকে শক্ত করে মেঝেতে চেপে ধরেছে। সে দেখল যে সুটকেসটাকে শোয়ার ঘরের বিছানায় রেখে এসেছিল সেটা এখন বসার ঘরের চৌকাঠের পাশে হেলান দিয়ে দাঁড় করানো আছে। এই অলৌকিক অদ্ভুতের ঘটনায় আশ্চর্য হয়ে গেল জনার্দন। এভাবে সুটকেসটাকে কে বের করে আনলো ঘরের ভেতর থেকে? সে তো এক্ষুনি সারাটা দোতলা তন্ন তন্ন করে খুঁজেছে, কই কাউকে তো কোথাও দেখতে পায়নি। ব্যাগের তো আর হাত পা গজাতে পারে না যে সেটা একা একা বিছানা থেকে নেমে এত দূর ঘরের চৌকাঠ পর্যন্ত এগিয়ে আসবে। আর ভাবতে পারছিল না সে। মনের সমস্ত জোর এক জায়গায় করে নিজেকে নিজের জায়গা থেকে সরিয়ে আনলো জনার্দন। তবে ঘরের ভেতর দিকে না গিয়ে এবার বাইরের দিকে বেরিয়ে এলো। তারপর সিঁড়ি দিয়ে গলা বাড়িয়ে এসে ডাক দিল, মাসিমা, মাসিমা শুনছেন? একা একা এই উদ্ভূত সমস্যার সমাধান করা তার পক্ষে ধীরে ধীরে কঠিন হয়ে পড়ছে।
তাই বাধ্য হয়েই বাড়ির মালকিন সন্ধ্যা দেবীকে কয়েকবার হাঁক দিল, কিন্তু নিচ থেকে কোনো সাড়া শব্দ পাওয়াই গেল না। বেশ কিছুক্ষণ কান খাড়া করে সিঁড়ির গোড়াতেই দাঁড়িয়ে রইল সে। ঝমঝম করে বৃষ্টির শব্দ আর মেঘের গর্জন ছাড়া তৃতীয় কোনো শব্দ যেন এই চরাচরে পাওয়া যাচ্ছে না। আজ এই ঝড় বাদলার রাতে সারা পৃথিবী যেন কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে। এই বৃষ্টির জলে ধুয়ে যেতে থাকা অন্ধকার পৃথিবীর বুকে সেই যেন একমাত্র জীবিত মানুষ। জনার্দন মনে মনে ভাবল, মাসিমা কি তবে ঘুমিয়ে পড়েছেন? কিন্তু এত তাড়াতাড়ি তো তিনি ঘুমোন না। অন্যান্য দিন এই সময় নিচের ঘর থেকে গাক গাক করে টিভির আওয়াজ আসে। বেশ রাত পর্যন্ত বাংলা ও হিন্দি সিরিয়াল দেখেন ভদ্রমহিলা। রান্নাবান্নার টুকটাক আওয়াজও আসে, কিন্তু আজ যেন সব নিস্তব্ধ। যেন গোটা বাড়িটা বা বলা ভালো গোটা পাড়াটা হঠাৎ করে বোবা হয়ে গেছে। বাড়িওয়ালিকে ডাকার বৃথা চেষ্টা করে কিছুক্ষণ পরে আবার ঘরের দিকে পা বাড়ায়ও, কিন্তু তার পা যেন নড়তেই চাইছিল না। না জানি ঘরের ভিতর ঢুকে আবার কোন ভয়ঙ্কর দৃশ্যের সম্মুখীন হতে হবে তাকে। হয়তো সেই অদ্ভুত ব্যাপারটা একা একাই আরও কিছুটা এগিয়ে এসেছে এতক্ষণে। ব্যারিস্টার সাহেব তাকে কি একটা সুটকেস পাঠিয়ে দিলেন। ব্যারিস্টার সাহেবের কথাটা মাথায় আসতেই জনার্দন ভাবল, মাসিমাকে ডেকে পাওয়া যাচ্ছে না ঠিকই, কিন্তু স্যারকে তো একটা ফোন করে সবটা বলা যায়। আশা করি স্যার এতক্ষণে শুয়ে পড়েননি। ট্রাউজারের পকেট হাতড়ে ফোন পেল না জনার্দন। তার মনে পড়ে গেল কিছুক্ষণ আগেই বাথরুমে যাওয়ার সময় নিজের ফোনটাকে শোয়ার ঘরের বেডসাইড টেবিলে নামিয়ে রেখে এসেছে সে। এখন ফোন করতে গেলে তাকে বসার ঘর, শোয়ার ঘরের চৌকাঠে দাঁড় করানো অদ্ভুতের সুটকেস এবং শোয়ার ঘরের সেই উন্মুক্ত জানলা পেরিয়ে ওই টেবিলের কাছে পৌঁছতে হবে। কিন্তু সন্ধ্যে থেকে যা ঘটে চলেছে, তারপরে এই সামান্য কটা জিনিস ওর কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিজের অতি পরিচিত ঘরের ভিতর দিয়ে হেঁটে যেতেও বুকের ভেতরটা ধুকধুক করে উঠছে জনার্দনের। ও যেন নিজেই নিজেকে শুনিয়ে একটু জোর গলায় বলল, এভাবে ভয় পেলে চলবে না। এইসব কি ছেলে মানুষে করছি আমি? তেমন হলে চোখ বুজে হেঁটে চলে যাব। এই ঘর, এই দরজা সব আমার অতি চেনা। এখানে কোনো আজগুবি ঘটনার কারণে ভয় পাওয়ার কোনো মানেই নেই। জনার্দনের কথাগুলো ওই নিঃসঙ্গ ঘরের ভিতর যেন প্রতিধ্বনিত হলো। নিজের কথাগুলো শুনেই মনে মনে জোর পেল সে। হাত পা শক্ত করে এক নিঃশ্বাসে জায়গাটুকু পেরিয়ে একেবারে শোয়ার ঘরের বেডসাইড টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর কোনো দিকে না তাকিয়ে মোবাইলটা তুলে নিয়ে ব্যারিস্টার অরণ্যকান্তের নাম্বারে ডায়াল করলো জনার্দন। কল লেগেছে। ওপাশ থেকে ওস্তাদ মোবারক আলী খানের সুরেলা শাস্ত্রীয় সঙ্গীত বাজছে কলার টিউনে। বাঁচতে বাঁচতে একসময় স্তব্ধ হলেন মোবারক আলী খান। গান থেমে গেছে। কল ডিসকানেক্ট হয়ে গেল। মুখে একটা বিরক্তিসূচক শব্দ করে আবার ওই একই নাম্বারে ডায়াল করলো জনার্দন। আবার বাজতে শুরু করেছে সেই সুরেলা শাস্ত্রীয় সঙ্গীত। কিন্তু এবার বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। গান থামিয়ে কল রিসিভ হলো। অরণ্যকান্তের হ্যালো বলার অপেক্ষা না করে জনার্দন যেন ফোনের উপর ঝাঁপিয়ে পড়ল। হ্যালো স্যার, আমি জনার্দন বলছি স্যার। বলছিলাম স্যার, একটা অদ্ভুত সমস্যায় পড়েছি জানেন। সেই সন্ধ্যে থেকেই ব্যাপারটা খুলে বলতে গিয়েই আটকে গেল জনার্দন। সিনিয়র মানুষটাকে ঠিক কি বলবে সে? বলবে যে একটা সামান্য সুটকেস নিয়ে সন্ধ্যে থেকে ভয়ে আধমরা হয়ে রয়েছে, নাকি বলবে যে সে এমন একজনের ভূত দেখছে যে কিনা এখন তার বাড়ি থেকে অন্তত 20 কিলোমিটার দূরে শহরের মাঝামাঝি একটা পাগলাগারদে বন্দি রয়েছে? আর এইসব বললে অরণ্যকান্তকে বিশ্বাস করবেন? এটা কি বিশ্বাস করার মতন কথা? উল্টে এইসব কথা বলার দরুন সে সকলের কাছে হাস্যাস্পদ হবে। কি বলবে আর কি বলবে না তা ঠিক করতে পারল না জনার্দন। ফোন করে বোকার মতো চুপ হয়ে রইল সে। তবে ও একটা অদ্ভুত জিনিস খেয়াল করল। ফোনের ওপারে এক বেবাক নীরবতা বিরাজ করছে। লাইনের ওপারে ঝড় বাদলার শব্দ পাওয়া যাচ্ছে ঠিকই, কিন্তু কোনো মানুষের গলা শোনা যাচ্ছে না। তাকে এতক্ষণ চুপ করে থাকতে দেখেও অরণ্যকান্তি কোনো কথা বলছেন না। ব্যাপারটায় আশ্চর্য হলো জনার্দন। ব্যারিস্টার সাহেব তো এভাবে চুপ করে থাকার মানুষ নন। ওর স্বভাববশতই অন্যের কথার মধ্যে ঝাঁপিয়ে পড়ে কথা বলা খুব স্বাভাবিক, কিন্তু এভাবে চুপ করে থাকা খানিকটা অস্বাভাবিক লাগছে। আদৌ ঝড় বাদলার মধ্যে লাইনটা ঠিক করে লেগেছে তো? এই ভেবে সে গলা খাঁকারে দিয়ে বলল, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো।
এবার ওপার থেকে একটা ফেঁস ফেঁসে গলার স্বর ভেসে এলো। হ্যালো। জনার্দন একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, হ্যালো, কে বলছেন? ওপার থেকে আবার সেই একই রকম ফ্যাঁস ফেঁসে গলার স্বর ভেসে এলো। হ্যালো। অ্যাডভোকেট ধারা মনে মনে ভাবল, স্যারের ফোন আবার কে নিয়েছে? কিন্তু সে মুখে বলল। কে বলছেন? এবার ফোনের ওপারের ওই বিশ্রী গলার লোকটা খিলখিল করে হেসে উঠল। ওর এই প্রশ্নে যেন লোকটা বেশ আমোদ পেয়েছে। খানিকক্ষণ হেসে সেই গলার স্বর বলল, আমাকে চিনতে পারলেন নকিল সাহেব? আমি জগন্নাথ তালুকদার। আমি জগন্নাথ তালুকদার। কথাগুলো বলে আবার খিলখিল করে হেসে উঠল লোকটা। জনার্দন ভাবল, এ কি করে সম্ভব? জগন্নাথ তালুকদার তো এখন মেন্টাল অ্যাসাইলামে। সে হঠাৎ স্যারের বাড়িতে গিয়ে তার ফোনটা কি করে নিল? ওপার থেকে লোকটা বলে চলল, এখানে পাগলা গারদের লোকজন আমায় কি বলে ডাকে জানেন? ওরা সবাই বলে জগাই, পাগলা জগাই। খিলখিল করে হেসে সে আবার বলল, ছিলাম জগন্নাথ তালুকদার, বললাম পাগলা জগাই। কিন্তু জানেন তো স্যার, আমি লোকটা মোটেই পাগল না। অন্তত আজ সকাল অবধি ছিলাম না। আপনাদের কথা মতো পাগল সাজার অভিনয় করেছিলাম ঠিকই, কিন্তু কি? কিন্তু এবার মনে হচ্ছে সত্যি সত্যি পাগল হয়ে গেছি। জগন্নাথ তালুকদারের গলায় একটা অদ্ভুত ভয়ের আভাস পেল জনার্দন। সে জিজ্ঞাসা করল, মানে? আমার বইয়ের লাশটা কেটে 36 টুকরো করে ভেবেছিলাম ওর হাত থেকে রেহাই পেয়ে গেছি, কিন্তু আমি ভুল ভেবেছিলাম স্যার। ছন্দা আমার পিছু ছাড়েনি, সে প্রতি মুহূর্তে আমাকে অনুসরণ করছে। এই পাগলা গারদের অন্ধকার কুঠুরিতে কোনায় কোনায় তার নিঃশ্বাস শুনতে পাচ্ছি আমি। সে যেন আমার চরম ক্ষতি করে দিতে চায় স্যার। কতগুলো কাটা হাত যেন ধীরে ধীরে এগিয়ে আসে আমার দিকে। মনে হয় এই বুঝি আমার গলা টিপে ধরবে ওই হাতগুলো। এসব কি যাতা বলছেন? আর আপনি স্যারের ফোনটা পেলেন কোথা থেকে? স্যার কি পাগলা গারদে গেছে আপনার সাথে দেখা করতে? ধমকে ওঠে জনার্দন। ওর কথার কোনো জবাব না দিয়ে জগন্নাথ বলে চলে, আমি বুঝে গেছি স্যার। স্যার, আমার নিস্তার নেই। ছন্দা আমায় ছাড়বে না। তবে আপনি চিন্তা করবেন না স্যার, ও আপনাকে রেহাই দেবে না। কিছুক্ষণ আগেই সে ফিস করে কি বলে গেছে জানেন? যারা ওকে ন্যায় বিচার দিতে পারলো না তাদের কাউকেই ও ছাড়বে না। ও আসবে স্যার, ও আসবে, আপনার কাছেও আসবে, খুব শীঘ্রই আসবে। জগন্নাথের কথাগুলো শেষ হওয়ার সাথে সাথেই লাইনটা কেটে গেল। আর প্রায় সঙ্গে সঙ্গে একটা পায়ের শব্দ পেল জনার্দন। কেউ যেন সিঁড়ি বেয়ে দোতলায় উঠে আসছে। সিঁড়ির প্রত্যেক ধাপে সেই পদধ্বনি বারবার বেজে উঠে ওর মরমে আঘাত করতে আরম্ভ করলো। তবে কি নিহত ছন্দা তালুকদার ফিরে এলো? সে কি নিজের বদলা নিতে এলো? নিজের ন্যায় বিচার বুঝে নিতে এলো? বাইরে প্রবল ঝড় বৃষ্টি চলছে। ভয়ে আতঙ্কে সাদা হয়ে যাচ্ছিল জনার্দন। তারপর হাত পা ঠান্ডা হয়ে আসছিল। তবে কি পেশার খাতিরে নিজের চরম বিপদ ডেকে আনলো সে? এও কি বাস্তবে সম্ভব যে অবয়বটা সিঁড়ি বেয়ে উঠে আসছে সে যেন স্লো মোশনে আসছে? প্রতিটা পদক্ষেপ যেন ধীর, অত্যন্ত ধীর গতিতে থপ থপ করে আঘাত হানছে সিঁড়ির ধাপে ধাপে। আর উত্তেজনা সহ্য করতে পারল না জনার্দন। এভাবে বসে বসে আগত বিপদের জন্য অপেক্ষা করার ক্ষমতা তার নেই। তার সমস্ত মন মানসিকতা ভেঙে চুরমার হয়ে গেছে। শরীরের শেষ জোরটুকু কাজে লাগিয়ে ও ছুটে গেল সিঁড়ির কাছে। মাথা ঝুঁকিয়ে জিজ্ঞেস করলো, কে কে ওখানে? কে? কয়েক সেকেন্ড কোনো উত্তর নেই। সিঁড়ির ধাপ বেয়ে লোকটা এগিয়ে আসছে ঠিকই, কিন্তু কোনো প্রত্যুত্তর দিচ্ছে না। জনার্দন আবার চিৎকার করলো, জবাব দিচ্ছ না কেন? কে ওখানে? এবার নিচ থেকে একটা পুরুষ কণ্ঠের জবাব ভেসে এলো, দাদা, আমি সুব্রত। জনার্দন একটা বড় স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছিল। হাতের পিঠে সেটা মুছে নিয়ে জবাব দিল,
ও তুমি এসো এসো। তাও হঠাৎ এই ঝড় বাদলার মধ্যে, কি ব্যাপার? বৃষ্টিতে সুব্রতর জামা কাপড় প্রায় ভিজে গেছে। চুল থেকে জল ঝাড়তে ঝাড়তে সে জবাব দিল, স্যার, একটা ভুল হয়ে গেছে। তখন আপনাকে যে সুটকেসটা দিয়ে গেলাম, ওটা আসলে একটা মামলার সুটকেস। আসলে স্যারের সুটকেসটা না বৌদি, মানে স্যারের ওয়াইফ ফেলে দিয়েছেন। আমি ভুল করে ওই মামলার সুটকেসটাই আপনাকে দিয়ে গেছিলাম। জানতে পেরে স্যার খুব বকাবকি করলেন, তাই তাড়াতাড়ি এসেছি ওটা পাল্টে নিয়ে যেতে। স্যার আপনার জন্য এই সুটকেসটা পাঠিয়ে দিলেন। একথা বলে হাতে ধরা একটা লাল সুটকেস দেখিয়ে সুব্রত আবার বলল, দাদা, দয়া করে এটাতে সব ভরে নিয়ে ওই সুটকেসটা আমায় ফেরত দিয়ে দিন। জনার্দন অবাক হয়ে বলল, মামলার সুটকেস? কোন মামলার? ওই যে দাদা, বারাসাতের কেসটা, যেটা স্বামী তার স্ত্রীকে কেটে টুকরো করে সুটকেসে ভরে রেখেছিল। একটু তাড়াতাড়ি ওটা দিয়ে দিন দাদা, এত দূর যেতে হবে। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আপনি হয়তো এতক্ষণে রওনা হয়ে পড়েছেন। ব্যারিস্টার অরণ্যকান্তের কাজের লোক সুব্রত আরও অনেক কথা বলে চলেছিল, কিন্তু জনার্দনের কানে আর কোনো কথা ঢুকছিল না। সে মনে মনে ভাবছিল, এটাই তবে সেই সুটকেস? এই ব্যাগটাতেই সেই মৃতদেহের টুকরোগুলো লুকিয়ে ফেলা হয়েছিল? কি সাংঘাতিক ব্যাপার! আর সেটা নিয়েই, তাই জন্যেই কি? সুটকেসের মালপত্র খালি করে দিয়ে সেই কালো কুখ্যাত সুটকেসটা সুব্রতর হাতে ধরিয়ে দিল জনার্দন। তারপর বলল, যাও স্যারকে এটা দিয়ে দাও। সুব্রত জবাব দিল, হ্যাঁ দাদা, এক্ষুনি গিয়ে দিচ্ছি। স্যারকে আবার এটা নিয়ে এক্ষুনি পাগলা গারদে ছুটতে হবে। অবাক হলো জনার্দন। সে জিজ্ঞাসা করল, এত রাতে এই ঝড় বাদলায় স্যারকে আবার পাগলা গারদে যেতে হবে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? ওই মামলার প্রধান অভিযুক্ত, কি যেন নাম, হ্যাঁ মনে পড়েছে, জগন্নাথ তালুকদার। লোকটা কিছুক্ষণ আগে পাগলা গারদের ভিতরেই দেওয়ালে মাথা ঠুকে আত্মহত্যা করেছে। কথাটা শুনে চমকে উঠল জনার্দন। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করল, ঘটনাটা কখন ঘটেছে? সুব্রত যাওয়ার জন্য পা বাড়িয়ে দিয়েছিল। পিছন ফিরে ওর প্রশ্নের উত্তরে বলল, এই 8টা নাগাদ। শেষ হলো আজকের গল্প, সুটকেসে বন্দি আত্মা। মূল কাহিনী অ্যালগারনন ব্ল্যাকউড। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন রিতম, মঞ্জুরি, হিমাদ্রি ও আমি তপন। গল্পটির সাউন্ড ডিজাইন করেছে 62 FPS স্টুডিও এবং পোস্টার ডিজাইন করেছে চিত্রায়ন। বন্ধুরা, গল্পটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামী পর্বে আপনাদের জন্য এরকমই আরেকটি ভূতের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।